আসসালামু আলাইকুম। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিসেন্ট যে সংশোধনীটা এসেছে সেটা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ এবং 7 বছরের জেল। এবং এই আইনে শিশু ধর্ষণ এবং বলাৎকারের বিষয়ে দ্রুত বিচার নিষ্পত্তির জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আসি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ এ সম্পর্কে আইনগত আলোচনা নিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা শাস্তিযোগ্য অপরাধ, যদিও এই অপরাধ প্রকৃত অর্থে কি করলে অপরাধ হবে সেক্ষেত্রে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অর্থাৎ যদি বিয়ের প্রলোভন বা বিয়ের কথা বলে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করে সেক্ষেত্রে অপরাধ হবে, নাকি বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, এই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই আইনে নেই। একজন প্রাপ্তবয়স্ক নারী যদি কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে ওই পুরুষ 7 বছরের জেল হবে। এক্ষেত্রে কোনো নারীর এখানে লায়াবিলিটি নেই। অর্থাৎ ওই নারীর বিরুদ্ধে কোনো দর্শন বা কোনো অপরাধ এখানে লায়াবিলিটি করা হচ্ছে না। যদিও এই শারীরিক সম্পর্কটা একটা কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন হিসেবে গণ্য করি, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে এই শারীরিক সম্পর্কটা হয়। যদি রাষ্ট্র বিয়ে ব্যতীত কোনো শারীরিক সম্পর্ক যদি গ্রান্ট না করে তাহলে সেক্ষেত্রে প্রেমকে নিষিদ্ধ করে উভয়কেই শাস্তির আওতায় আনা দরকার। শুধু এক পক্ষ অর্থাৎ পুরুষকে শাস্তির আওতায় আনা সেটা ন্যায় বিচারের পরিপন্থী। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিয়ের প্রণয়ের ক্ষেত্রে নারী পক্ষ থেকে অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি থেকে নারী পক্ষ থেকে সম্পর্কটা ভেঙে যায়। সেটা সামাজিক বা পারিপার্শ্বিক বা ব্যক্তিগত অনেক বিষয়ে বিয়ের প্রণয়ের সম্পর্কটা ভেঙে যায়। এক্ষেত্রে কি একজন পুরুষ ওই নারীর বিরুদ্ধে কি ধর্ষণের মামলা দায়ের করতে পারবে? না, অবশ্যই না। তো এই ক্ষেত্রে এটা একটা বৈষম্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আমরা 2020 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটি মামলার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই এটা নাইম উদ্দিন ভার্সেস স্টেট। এই মামলায় নাইম উদ্দিন সে একজন বিবাহিত নারীর সাথে প্রেমে জড়িয়েছিল এবং ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক ছিল এবং ওই নারীর স্বামী এবং সন্তান ছিল। পরবর্তীতে যখন ওই নারী অন্তঃসত্ত্বা হয় সেক্ষেত্রে নাইম উদ্দিনকে বিয়ে করার জন্য তার স্বামী এবং সন্তানকে সে রেখে চলে আসে। সেক্ষেত্রে এখন নাইম উদ্দিন বলে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সেক্ষেত্রে বিয়ে করবে। পরবর্তীতে নাইম উদ্দিন পালিয়ে যায় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে ওই নারী নাইম উদ্দিনের বিরুদ্ধে কোর্টে মামলা করে এবং দায়রা কোর্ট নাইম উদ্দিনকে 10 বছর সাজা এবং 5,000 টাকা জরিমানা এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে। নাইম উদ্দিন বোম্বে হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে অ্যাপিল দায়ের করে। অ্যাপিলে সাজা কমিয়ে 10 বছর থেকে 7 বছর করা হয় এবং জরিমানা এবং ক্ষতিপূরণের টাকা একই বহাল রাখে। নাইম উদ্দিন বোম্বে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে আদেশে ক্ষুব্ধ হয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে অ্যাপিল ফাইল করে এবং অ্যাপিল ফাইল করার পর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট উল্লেখ করেন যে এই নারী নিজের দায়িত্ববোধ এবং নৈতিকতা বলে গিয়ে নিজ সম্মতিতে নাইম উদ্দিনের সাথে শারীরিক সম্পর্ক করেছে। তৎপরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট রায়ে এখানে নাইম উদ্দিনকে খালাস প্রদান করা হয়। আমরা যদি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে আমরা মনোয়ার হোসেন ভার্সেস স্টেট এই মামলায় দেখতে পাই যদি কোনো ব্যক্তি 16 বছরের অধিক কোনো নারীর সাথে পরস্পরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে এবং পারস্পরিক সম্মতিতে এই সম্পর্কটা হয়, শারীরিক সম্পর্কটা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দণ্ডবিধি 375 এর অধীনে ধর্ষণ হিসেবে গণ্য হবে না। তবে এখানে আদালত এখানে উল্লেখ করেন যে এই মামলার পরিস্থিতি এবং সম্পর্কের প্রকৃতির বিষয়টা মূল্যায়ন করা উচিত। তাহলে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ
উপমহাদেশের উচ্চ আদালতের বিভিন্ন যদি রুলিং এর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই বিয়ের প্রতিশ্রুতিতে বা বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কটাকে আমরা রেপ হিসেবে গণ্য করতে পারি না। এক্ষেত্রে বিয়ের আশ্বাসটা হচ্ছে একটা বায়বীয় বিষয়। এটা যদি আইন হিসেবে গণ্য করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রচুর মিথ্যা মামলা সৃষ্টি হবে। তো এক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া এবং তা রক্ষা করা এটা একটা নৈতিক এবং সামাজিক বিষয়। যদি এটা অপরাধ হিসেবে আমরা গণ্য করি, তাহলে সেক্ষেত্রে এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হবে না। কারণ সম্পর্কের টানাপোড়েনে সামাজিক এবং পারিপার্শ্বিক এবং ব্যক্তিগত অনেক ক্ষেত্রেই বিয়ের বিয়ের চূড়ান্ত পর্যায়ে না গিয়ে এটা ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে এখানে অপরাধ হিসেবে উল্লেখ করাটা এটা অযৌক্তিক এবং অসাংবিধানিক। যদি এই আইন যদি আমরা কিছু খারাপ বা ব্যাড এফেক্টস আমরা সোসাইটিতে দেখতে পারবো এই আইন প্রণয়নের ফলে, সেটা হচ্ছে সমাজের মধ্যে প্রচুর ব্ল্যাকমেলিং হবে এবং সমাজে পুরুষ শোষণের একটা হাতিয়ার হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে টাকা আদায়ের হাতিয়ার হিসেবে এই আইনকে আমরা ব্যবহার করতে দেখব। তাহলে সেক্ষেত্রে পুরুষ যে একটা সমাজ, সেটা সেটা হচ্ছে প্রতিশোধ পরায়ণ হয়ে আরো বেশি নারী বিদ্বেষী হতে পারে এবং সেক্ষেত্রে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থায় অন্তরায় হিসেবে বলে আমি মনে করি। যদি আমরা দর্শন সম্পর্কে 1880 সালে ইংল্যান্ডের লর্ড চিফ জাস্টিস স্যার ম্যাথিউ হেলের একটি উক্তি দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে rape is an accusation easily to be made and harder to be proved and harder to be defended by the party accused though never innocent। ভালো থাকবেন, আমরা পরবর্তীতে অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব।